জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আজকে চিরায়ত বলবিদ্যার 11 নম্বর লেকচার এবং লেকচারের শিরোনাম হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণ 2। হ্যামিল্টনের গতি সমীকরণ অধ্যায়টি আমি দুটি ভাগে ভাগ করেছি। আজকে হচ্ছে এর দ্বিতীয় অংশটা পড়াবো। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণের প্রয়োগ, যৌগিক দোলক, কৌণিক বল ক্ষেত্রে বস্তু কণার গতি, অটুট যন্ত্রের হ্যামিল্টনের গতির সমীকরণ, ন্যূনতম ক্রিয়ানীতি, ডেল পরিবর্তনের বৈশিষ্ট্য, ন্যূনতম ক্রিয়ানীতির প্রমাণ, ন্যূনতম ক্রিয়ানীতি থেকে ফার্মাটের নীতি এবং হ্যামিল্টনের পরিবর্তন নীতি থেকে হ্যামিল্টনের গতি সমীকরণ সমূহ। প্রথমে হ্যামিল্টনের গতি সমীকরণের প্রয়োগ। গতদিন আমরা একটা প্রয়োগ করেছিলাম সরল দোলক, আজকে যৌগিক দোলক। হ্যামিল্টনের গতি সমীকরণের প্রয়োগ হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণ প্রয়োগ করে আমরা যৌগিক দোলকের জন্য যে রাশিমালা সেটা বের করব। প্রশ্ন সেটাই আসে যে যৌগিক গোলকের জন্য হ্যামিল্টনের গতি সমীকরণ প্রয়োগ করো বা করে ওর রাশি বের করো। তো প্রথমে যৌগিক আমরা যেটা আমাকে হ্যামিল্টনের গতি সমীকরণ বের করতে গেলে আমাকে এইচ বের করতে হবে বা হ্যামিল্টনিয়ান বের করতে হবে। হ্যামিল্টনিয়ান বের করতে গেলে আমাদেরকে লাগে টি এবং ভি বা এই যে হ্যামিল্টনিয়ানের সমীকরণ এইচ ইজ ইকুয়াল টু সামেশন পি আই কিউ আই ডট মাইনাস এল। হ্যামিল্টনিয়ান বের করতে হবে মোট কথা। তাহলে যৌগিক দোলকের গতিশক্তি সমান টি, এটা আমরা জানি। টি সমান হচ্ছে হাফ আই থিটা ডট স্কোয়ার। যৌগিক দোলকের জন্য গতিশক্তিটা হচ্ছে টি সমান হাফ আই থিটা ডট স্কোয়ার, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক। বিভব শক্তি ভি সমান মাইনাস এম জি এল কস থিটা, এটা আমরা জানি, এটা সরল দোলকের ক্ষেত্রেও দেখেছো। এবং তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান কি লেখা যায়? এল সমান টি মাইনাস ভি, বা টিটা হলো হাফ আই থিটা ডট স্কোয়ার প্লাস এম জি এল কস থিটা, যেহেতু মাইনাস এখানে প্লাস হয়ে গেল। সুতরাং পি থিটা হচ্ছে কি? থিটার জন্য যে কৌণিক ভরবেগ, পি থিটার সমান হচ্ছে ডেল এল বাই ডেল থিটা ডট, সমান হচ্ছে এটাকে যদি ডেল এল বাই ডেল থিটা ডট করি তাহলে এটা পাওয়া যায় আই থিটা ডট। এখন হ্যামিল্টনিয়ান আমরা সহজে বের করতে পারবো। এইচ সমান সামেশন পি আই কিউ আই ডট মাইনাস এল। তাহলে এখান থেকে পি থিটার মান যদি বসাই পি আই কিউ আই ডট, তাহলে কিউ আই ডটটা এখানে, কিউ যেহেতু স্থানাঙ্ক, ওই স্থানাঙ্কটা এখানে আমার হবে থিটা। পি থিটা থিটা ডট, কিউ আই ডটটাকেই আমরা থিটা ডট লিখবো, আর পি আইটাকে লিখবো পি থিটা মাইনাস হাফ আই থিটা ডট স্কোয়ার, এই যে এল এর মানটা বসাবো, মাইনাস এম জি এল কস থিটা। তাহলে পি থিটা আবার আই থিটা ডট, তাহলে এটা কি হবে? আই থিটা ডট স্কোয়ার মাইনাস হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা। তার মানে ওটা যোগ বিয়োগ করার পর পাবো হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা। এখানে থিটা ডটের মানটা বসাই দিব, যেহেতু পি থিটা সমান থিটা ডটের মানটা বসালে পি থিটা বাই আই হোল স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা। ফাইনালি পাওয়া গেল পি থিটা স্কোয়ার বাই 2y মাইনাস এম জি এল কস থিটা, বা এটাই হচ্ছে এইচটাই আসলে কিন্তু টি প্লাস ভি মোট শক্তি নির্দেশ করে এবং সিস্টেমটি সংরক্ষিত থাকে। অর্থাৎ হ্যামিল্টনের গতি সমীকরণ সমূহ কি পাবো? এটা আমরা জানি, থিটা ডট সমান ডেল এইচ বাই ডেল পি থিটা, আর পি থিটা ডট হবে মাইনাস ডেল এইচ বাই ডেল থিটা। তাহলে এখন দেখো 2 নং সমীকরণ থেকে ডেল এইচ বাই ডেল পি থিটা সমান পাওয়া যায় পি থিটা বাই আই, এবং ডেল এইচ বাই ডেল থিটা সমান এম জি এল সাইন থিটা, এখান থেকে পাওয়া যাচ্ছে। ওটাই হচ্ছে হ্যামিল্টনের গতি সমীকরণ। কিন্তু সেখান থেকে আবার দেখো ওইখান থেকে 3 নম্বর সমীকরণ যেটা ছিল থিটা ডট পি থিটা বাই আই, আর পি থিটা ডট ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এল সাইন থিটা। তাহলে এখন এই দুটোর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। সম্পর্কটা যে থিটা ডাবল ডট যদি করা হয়, এই 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 4 নাম্বারটাকে পি থিটা ডাবল ডট সমান পি থিটা ডট বাই আই। এখন 5 কে ব্যবহার করে, 5 কে দেখো 5 কি আছে? পি থিটা ডট সমান মাইনাস এম জি এল সাইন থিটা। তাহলে
আই যদি এখানে নিই আই থিটা ডাবল ডট ইকুয়াল টু মাইনাস এমজিএল সাইন থিটা বা থিটা ডাবল ডট ইজ ইকুয়াল প্লাস এমজিএল বাই আই সাইন থিটা ইকুয়াল টু 0। এটাই যৌগিক দোলকের গতির সমীকরণ। সরল দোলকের বেলায়ও কিন্তু ঠিক এই ধরনের একটা সমীকরণ পেয়েছিলাম আমরা, থিটা ডাবল ডট প্লাস এমজিএল একটা এই ধরনের সমীকরণ পেয়েছিলাম। এরপরে কৌণিক বল ক্ষেত্রে বস্তু কণার গতি। কেন্দ্রিক বল হলো সেই বল যা সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুমুখে ক্রিয়াশীল থাকে, এটা আমরা জানি। এই ক্ষেত্রে বিভব শক্তি অবস্থান নির্ভর হয় এবং সিস্টেম সংরক্ষণশীল হয়, যেন হ্যামিল্টনিয়ান সিস্টেমের মোট শক্তি নির্দেশ করে। কেন্দ্রিক বলের অধীনে বস্তু কণার গতি সর্বদা একটি তলে সীমাবদ্ধ থাকে, তাই আর থিটা স্থানাঙ্ককে গতি বর্ণনার জন্য বিবেচনা করা হয়। অতএব গতিশক্তি টি সমান হাফ এম, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার হলো আর ডট, এটা আমরা ফাইনালি পাওয়া যাবে আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এবং বিভব শক্তি ভি ইজ ইকাল টু ভি অফ আর। লাগরাঞ্জ অপেক্ষক পাবো এল ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি। এই সমীকরণটা কিন্তু তোমাদের কেন্দ্রিক বলের ক্ষেত্রেও আমরা এই সমীকরণটা পেয়েছিলাম। L সমান t minus v is equal to half m r dot square plus r theta dot r square theta dot square minus v of r। তাহলে p r কত হবে? del l by del r dot, এখান থেকে পাওয়া যায়, এখান থেকে শুধু এই টার্মটা হবে, তাহলে m r dot বা r dot is equal to p r by m। r dot এর মানটা এখান থেকে পাওয়া গেল। এরপর p theta সমান del l by del theta dot, ওই সমীকরণকে ডিফারেন্সিয়েট করে পাওয়া গেল এম আর স্কয়ার থিটা ডট বা থিটা ডট ইজ ইকুয়াল টু পি থিটা বাই এম আর স্কয়ার। এখন হ্যামিল্টনিয়ান এইচ সমান টি প্লাস ভি, এটা আমরা আগেই লিখেছি। তাহলে এই সমীকরণে আর ডটের মানটা বসাই দিলাম আর থিটা ডটের মানটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এটা পেলাম। এখন হ্যামিল্টনের গতি সমীকরণ কি হবে? গতি সমীকরণ হচ্ছে পি আর ডট, এখানে দুইটা যেহেতু আর দিয়ে থিটা দিয়ে কাজে দুইটা সমীকরণ হবে, কিন্তু পি আর ডট মাইনাস ডেল এইচ বাই ডেল আর, পি থিটা ডট মাইনাস ডেল এইচ বাই ডেল থিটা, এবং আর ডট হচ্ছে ডেল এইচ বাই ডেল পি আর, থিটা ডট ডেল এইচ বাই ডেল পি থিটা। এখন এইচ কে ডিফারেন্সিয়েট করলে পি আর ডটের সাপেক্ষে করলে ডেল এইচ বাই ডেল আর, যেহেতু আর এর সাপেক্ষে করলে কোনটা কোনটা পাওয়া যাবে দেখো, এই যেখানে আর আছে এখানে আর আছে, তাহলে পি থিটা স্কোয়ার বাই এম আর কিউব, যেহেতু আর দিয়ে, তাহলে আর মাইনাস ডেল ভি বাই ডেল আর, থিটা ডট ডেল থিটা, থিটার সাপেক্ষে আছে পি থিটা, এইটা শুধু, তাহলে এটা আর থিটা তো নাই, থিটা এখানে আছে, থিটার কোনো রাশি নেই, কাজে এটা জিরো। আর ডট হচ্ছে ডেল এইচ বাই ডেল পি আর, থিটা ডট ডেল এইচ বাই ডেল পি থিটা, তাহলে পি আর কোথায় আছে? এখানে, এটা আমরা পি আর বাই এম, পি থিটা আছে এখানে, পি থিটা বাই এম আর স্কোয়ার। আসলে এই চারটাই, এগুলাই কিন্তু গতির সমীকরণ। এখন এগুলাকে ব্যবহার করে আমরা কেন্দ্রিক বলের অধীনে বস্তুর বলের রাশিমালা বের করব। তাহলে 2 নংকে 1 নংয়ে ব্যবহার করে আর ডাবল ডট সমান পি আর ডট বাই এম, তাহলে পি আর ডট বাই এম, পি আর ডটের মান হচ্ছে পি থিটা স্কোয়ার বাই এম আর কিউব, সেটা বসালাম মাইনাস 1 বাই এম ডেল ভি বাই ডেল আর। এখান থেকে এম যদি গুণ করে দেই, এম গুণ করলে একটা এম চলে যাবে, পি থিটা স্কয়ার বাই এম আর কিউব মাইনাস ডেল ভি বাই ডেল আর। এখন মাইনাস ডেল ভি বাই ডেল আর, এটা কিন্তু কেন্দ্রমুখী বল, এফ ও আর হলো ব্যাসার্ধমুখী বল, যা এবং এটাই প্রকৃত বল, এটা কেন্দ্রমুখী বল। আবার 2 নং সমীকরণ অনুসারে পি থিটা স্কয়ার বাই এম আর কিউব, এটাকে আমরা একটু গুছায় লিখবো, পি থিটা স্কয়ার বাই এম আর কিউব। দেখো এটা সমান ছিল এম আর স্কয়ার থিটা ডট বাই এম আর কিউব, পি থিটা হচ্ছে এম আর স্কয়ার থিটা ডট, নিচে এম আর কিউব, এই পি থিটার মানটা বসালাম, হোল স্কয়ার কাটাকাটি করার পর থাকে এম আর থিটা ডট স্কয়ার। বা এটাকে যদি আমরা আর দিয়ে ভাগ করি নিচে, তাহলে একটার উপর নিলে আর থিটা ডট হোল স্কয়ার, এই আর থিটা ডট আবার ভি থিটা, আর থিটা মানে কি ওমেগা,
তাহলে ভি থিটা স্কয়ার এম ভি থিটা স্কয়ার বাই আর, এটা হলো অপকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল যেটা আমরা বলি। অতএব 3 নং সমীকরণ থেকে এখান থেকে লেখা যায় যে এম আর ডাবল ডট সমান হচ্ছে এম ভি থিটা স্কয়ার, এই যে এইটার মানটা বের করলাম, এটা আমরা এম ভি থিটা স্কয়ার বাই আর প্লাস এই ফাংশন অফ আর, এই মাইনাস ডেল ভি বাই ডেল আর সমান মাইনাস যা কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। এটাই হচ্ছে কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। তাহলে এটা এমন প্রশ্ন হতে পারে যে হ্যামিল্টনের গতি সমীকরণ থেকে কেন্দ্রিক বলের রাশিমালা বের করো, এটা এই পর্যন্ত লিখলে হবে। যেহেতু এটা কিন্তু আসে একটা কমন প্রশ্ন, এটা যেহেতু কেন্দ্রিক বলের অধীনে গতি সৃষ্টিকারী মোট বল হলো কেন্দ্রিক, যা ব্যাসার্ধ ভেক্টর বরাবর ক্রিয়া করে, কাজেই কেন্দ্রাত্মিক বলকে অপ্রকৃত বল বলা হয়। এই যে অপ্রকৃত বল কাকে বলে এখান থেকে লেখা যায়, কেন্দ্রিক বলের অধীনে গতি সৃষ্টিকারী মোট বল হলো কেন্দ্রিক, যা ব্যাসার্ধ ভেক্টর বরাবর ক্রিয়া করে, কাজেই কেন্দ্রাত্মিক বলকে অপ্রকৃত বল বলা হয়। এরপর অটুট যন্ত্রের হ্যামিল্টনের গতির সমীকরণ। অটুট যন্ত্রের রাশিমালা তোমরা 1 নম্বর অধ্যায়ে, প্রথম অধ্যায়ে বা লেকচার 2 এ তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম। এখন আমরা হ্যামিল্টনের গতি সমীকরণ দিয়ে এখানে বের করব। এটা অটুট মেশিন, তোমরা জানো অটুট মেশিন কাকে বলে। দুটি ভিন্ন ভরের বস্তুকে ভরহীন তারের সাহায্যে ঘর্ষণমুক্ত মসৃণ পুলির উপর দিয়ে ঝুলিয়ে দেওয়া হলে যেন ভর দেওয়া বাদে চলাচল করতে পারে, সেটাই হচ্ছে অটুট মেশিন। চিত্রে M1 এবং M2 ভরের দুটা বস্তু এল দৈর্ঘ্যের একটা ভরহীন তার দিয়ে ঘর্ষণমুক্ত মসৃণ পুলির উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে একটি ভরের অবস্থান হচ্ছে x, এবং যেহেতু দৈর্ঘ্য l, তাহলে আরেকটা ভরের অবস্থান কত হবে? এর অবস্থান হবে l মাইনাস এক্স, ভরকেন্দ্র থেকে দূরত্ব l মাইনাস এক্স। তাহলে এখন ল্যাগ্রাঞ্জিয়ান কি হবে? l সমান হচ্ছে t মাইনাস ভি। t কি? t হবে হাফ m1 প্লাস m2 x ডট স্কয়ার, এটা হলো t প্রথমটা। পরেরটা কিন্তু v হবে মাইনাস m1 gx মাইনাস m2 gl মাইনাস x, মাইনাস যেহেতু, আর v হচ্ছে m1 gx প্লাস m2 gl মাইনাস x, কিন্তু যেহেতু l সমান t মাইনাস v, সামনে মাইনাস থাকার কারণে এই দুটো প্লাস হয়ে গেছে। এখন px সমান কি হবে? px সমান del l বাই del x ডট, এটা আমরা সমীকরণ অনুসারে জানি, এটা হচ্ছে কি সার্বজনীন ভরবেগের সমীকরণ থেকে জানি px সমান del l বাই del x ডট। তাহলে ওটাকে l টাকে যদি x ডটের সাপেক্ষে করা হয়, x ডট শুধু m1 প্লাস m2 হাফ m1 প্লাস m2 x ডট স্কয়ার ছিল, কাজেই এই x ডটের সাপেক্ষে সমাকলন করলে আমরা এটা পাই, ব্যবকলন করলে আমরা এটা পাই। তাহলে হ্যামিল্টনিয়ান কি হবে? হ্যামিল্টনিয়ানকে কি লিখতে পারি আমরা? হ্যামিল্টনিয়ান ছিল সামেশন pi qi ডট, এখানে qi টা হচ্ছে x ডট, তাহলে px x ডট মাইনাস l। এই এর জন্য অটুট মেশিনের জন্য হ্যামিল্টনিয়ান হবে h সমান px x ডট মাইনাস l। তাহলে px x ডট, px এর মানটা এখান থেকে লিখে ফেললাম m1 প্লাস m2 x ডট, এখান থেকে x ডট px x ডট, তাহলে x ডটের মান কত হবে? px বাই m1 প্লাস m2 ইনটু px, তাহলে px স্কয়ার বাই m1 প্লাস m2 মাইনাস l। l এর মানটা হচ্ছে আমরা ওইখানেও x ডটের মান বসাই দিব। l এর মান কি ছিল? হাফ m1 প্লাস m2 x ডট স্কয়ার, কাজে ওখানে যদি x ডট স্কয়ারের জায়গায় px এর মান বসাও তাহলে এটা আসবে মাইনাস m1 gx মাইনাস m2 gl মাইনাস x ইকুয়াল টু এই দুটো সমাধান করে px স্কয়ার বাই 2 m1 প্লাস m2 মাইনাস m1 gx মাইনাস m2 gl মাইনাস x। তাহলে এখন হ্যামিল্টনের গতি সমীকরণ হবে কি? x ডট আর px ডট, x ডট হলো del h বাই del px আর px ডট হলো del h বাই del x। এটা কিন্তু হ্যামিল্টনের গতি সমীকরণ, এই রূপটা তোমাদের মনে রাখতে হবে। 2 ও 3 নং সমীকরণ থেকে, 2 এবং 3 থেকে দেখো x ডট সমান del h বাই del px যদি লিখি, তাহলে px এর সমীকরণ শুধু এইটা, তাহলে del px এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করলে শুধু থাকবে কি উপরে 2px, 2 কাটা যাবে, তাহলে px বাই m1 প্লাস m2। আবার 2 এবং 4 হতে, এই 2 এবং 4 হতে
মাইনাস পি এক্স ডট ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল এক্স। এক্স এর সাপেক্ষে ব্যবকলন করলে এই দুটা থেকে পাওয়া যায় মাইনাস এম ওয়ান জি, আর যেহেতু মাইনাস এর এল তো না, শুধু মাইনাস এম টু জি এক্স, তাহলে এখানে থাকবে প্লাস এম টু জি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে পি এক্স ডট সমান হলে এম ওয়ান মাইনাস এম টু জি। এখন দেখো এই যে 4 এবং 5 নং সমীকরণই হলো নির্ণেয় সমীকরণ। এরপরে ন্যূনতম ক্রিয়া নীতি বা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন, এটাও কিন্তু খুব একটা কমন একটা প্রশ্ন এটা আসে। হ্যামিল্টনীয় রূপায়ণে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ন্যূনতম ক্রিয়ানীতি। এটা সিস্টেমের পথের পরিবর্তন সম্পর্কিত অতি সাধারণ নীতি, যা স্থানাঙ্ক কম্পাঙ্ক উভয়ের পরিবর্তনের অনুমোদন দেয়। এখন বলবিদ্যায় এই যে এ সমান লেখা হয় ইন্টিগ্রেশন t1 টু t2 সামেশন i pi qi ডট dt, এটা হচ্ছে ক্রিয়া বা কাজের সংজ্ঞা হিসেবে এটা ব্যবহার করা হয়। এ সমান ইন্টিগ্রেশন t1 টু t2 সামেশন i pi qi ডট dt। সংরক্ষণ সিস্টেমের জন্য ন্যূনতম ক্রিয়ানীতিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। এটাকেই যদি ডেল পরিবর্তন দিয়ে লেখো ইন্টিগ্রেশন t1 টু tt সামেশন i pi qi ডট dt ইকুয়াল টু 0। এখানে ডেল পরিবর্তনকে সূচিত করে। আমরা এর আগে হ্যামিল্টনের পরিবর্তন নীতি দেখেছিলাম। হ্যামিল্টনের পরিবর্তন নীতিতে কিন্তু ডেল না, এখানে ছিল ডেল্টা। ডেল্টা ইন্টিগ্রেশন t1 টু t2 LDT ইকুয়াল টু 0, ওটা ছিল হ্যামিল্টনের পরিবর্তন নীতি, কিন্তু এটা হচ্ছে ন্যূনতম ক্রিয়া নীতি। ন্যূনতম ক্রিয়া নীতির কিছু বৈশিষ্ট্য আছে, যে চিত্র দেখো এখানে দেখাচ্ছে এ এবং বি, এ প্রাইম বি প্রাইম, এ থেকে বি দেখা যায় দুই প্রান্ত বিন্দু স্থির থাকে। এখন আমরা এর বৈশিষ্ট্য পড়ি। এই ডেল পরিবর্তনের বৈশিষ্ট্য মানে ডেল্টা থেকে ডেল পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে প্রান্তিক বিন্দু সময়ের সাপেক্ষে বিভিন্ন পথের জন্য বিভিন্ন হতে পারে, অর্থাৎ বিভিন্ন পথের জন্য ভ্রমণকাল বিভিন্ন হতে পারে, আবার বাস্তবেও তাই ঘটবে যদি সকল পথ বাস্তব হয়। এখন ধরো ওই যে চিত্রটা দেখলাম এ আর বি দুইটা প্রান্ত যদি ফিক্সড হয়, তাহলে প্রান্তিক বিন্দু সময়ের সাপেক্ষে বিভিন্ন পথের জন্য বিভিন্ন হতে পারে। এ থেকে বি আমি বিভিন্ন পথে যেতে পারি, তাহলে যদি বিভিন্ন পথে যাই তাহলে কি প্রান্তিক বিন্দু সময়ের সাপেক্ষে বিভিন্ন পথের জন্য বিভিন্ন হতে পারে, অর্থাৎ বিভিন্ন পথের জন্য ভ্রমণকাল বিভিন্ন হতে পারে। তাই বাস্তবেও তাই ঘটবে যদি সকল পথ বাস্তব হয়। কারণ দুইটা প্রান্ত যদি ফিক্স থাকে, তুমি যদি বিভিন্ন পথে যাও তাহলে কিন্তু সময়টা ভিন্ন হতে পারে, একই সময় নাও লাগতে পারে। পথের প্রান্তিক স্থানাঙ্ক স্থির থাকবে, যা বাস্তব পথের জন্য সম্ভব, মানে প্রান্তবিন্দু দুটো স্থির থাকবে এবং সকল পথের জন্য এইচ সংরক্ষিত থাকবে। তার মানে সকল পথের জন্য আমার হ্যামিল্টনিয়ান বা টোটাল শক্তিটা সংরক্ষিত থাকবে। এটাই হচ্ছে ডেল পরিবর্তনের বৈশিষ্ট্য। এর সাথে দেখো ডেল আর ডেল্টা, ক্রনিকাল ডেল্টা, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা ব্যাখ্যা হিসেবেও আসে, যে দেখাও যে ডেল সমান ডেল্টা প্লাস ডেলটি ডিটি বাই ডিটি। এখন ডেল্টা পরিবর্তন প্রক্রিয়ার মতো পরিবর্তনশীল পথকে আলফা প্যারামিটার দিয়ে সূচিত করা যাক। এটাকে আলফা প্যারামিটার দিয়ে সূচিত করি। ডেল পরিবর্তন প্রক্রিয়ার সময়ের পরিবর্তন অন্তর্ভুক্ত করে বলে সময় টি আলফা এর অপেক্ষক হবে। টি একটা প্যারামিটার নিলাম যেটা সময়ের অপেক্ষক, কাজেই পথের প্রতি বিন্দুতে কিউআই আলফা ও টি এর অপেক্ষক হবে, অর্থাৎ কিউআই সমান হবে কিউআই অফ আলফা টি। তার মানে কিউআই কি সার্বজনীন স্থানাঙ্ক, যেটা হবে আলফা এবং টি এর অপেক্ষক। সুতরাং ডেল কিউআই এর পরিবর্তনটা কি লিখতে পারবো? ডেল কিউআই এটা আমরা জানি, ডেল কিউআই দেখো ডি আলফা ডি কিউআই বাই ডি আলফা, এটা কাটলে কিন্তু একই থাকে, ডি কিউ আলফা হবে, ডি কিউ আলফা হবে। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু আমাকে। ডেল কিউআই দিয়ে পরিবর্তন বুঝায়, পরিবর্তনটা ডি আলফা সমান ডি কিউ বাই ডি আলফা, তাহলে এই দুইটা কিন্তু কাটা যায়। আসলে ডেল কিউআই বলতে এই পরিবর্তনটাই বুঝায়। এখন এটাকে আবার যদি ভাঙালে ডি আলফা ডেল কিউ বাই ডেল আলফা প্লাস কিউ ডট ডিটি বাই ডি আলফা, এটাকে আমরা ভাঙালাম এই ডেল কিউআই বাই ডেল আলফা প্লাস কিউআই ডট ডিটি বাই ডেল আলফা।
এখন এটা হচ্ছে এটা থাকবে না, ডেল কিউ ওয়াই প্লাস কিউ ওয়াই ডট ডি আলফা যায়, শুধু থাকবে ডেল টি। সুতরাং ডেল সমান কণিকা ডেল্টা প্লাস ডেল টি ডি বাই ডিটি। এটা আমরা ন্যূনতম ক্রিয়ানীতি প্রমাণের সময় এটা ব্যবহার করব সমীকরণটা। এরপর ন্যূনতম ক্রিয়ানীতি প্রমাণ। ন্যূনতম ক্রিয়ানীতি হচ্ছে ডেল এ সমান এই ইন্টিগ্রেশন, এটা ইকুয়াল টু 0 হবে। এখন ন্যূনতম ক্রিয়ানীতি প্রমাণের জন্য ক্রিয়া এ বিবেচনা করা যাক। এই ক্রিয়াটাকে, এটা হলো কাজ, এই কাজটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। এখন এটাকে কি লেখা যায়? পিআই কিউআই ডট সমান এল প্লাস এইচ। কিভাবে? আমরা জানি হ্যামিল্টনিয়ান এইচ সমান সামেশন পিআই কিউআই ডট মাইনাস এল। কাজেই এই পিআই কিউআই ডট সমান লেখা যায় এল প্লাস এইচ। তাহলে ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন টি1 টু টি2 এইচ ডিটি। এন্ড এইচ ডিটি যেহেতু এইচ সংরক্ষিত থাকে, এইচ কে আমরা এইভাবে লিখতে পারি টি2 মাইনাস টি1। এখন ক্রিয়া এ এর ডেল পরিবর্তন হলো ডেল এ সমান ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি প্লাস এইচ ডেল টি2 মাইনাস টি1। বা দেখো এটাতে এটা আমি রয়েছে, এটা এইচ ডেল টি, এর পরিবর্তন টি1 থেকে টি2 এর মধ্যে। এখন আমরা অবশিষ্ট সমাকলনের সমাধান করব, মানে এইটা তো হয়ে গেল সমাধান, এইটার সমাধান করতে হবে। অর্থাৎ ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি। যেহেতু এই পরিবর্তনের সমাকলন সীমা টি1 ও টি2 এর পরিবর্তন হতে পারে, কাজেই ডেলকে সমাকলনের মধ্যে নেওয়া যাবে না, মানে ডেলটা বাইরে চলে আসবে যেহেতু ডেলটা পরিবর্তন। কাজে ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি ইকুয়াল টু আই ধরে নিব। তাহলে আই ডট কি হবে? আই ডট মানে ডি ডি বাই ডিটি অফ এটা, তাহলে শুধু এটা হবে এল। এটা যদি আই হয়, আই ডট সমান হবে এল। যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুইটা চলে যাবে, শুধু থাকবে এল। এখন এই যে সমীকরণটা ডেল সমান কণিকা ডেল্টা প্লাস ডেল টি ডি বাই ডিটি সমীকরণ প্রয়োগ করে পাবো ওই সমীকরণে এল সমীকরণে ডেল আই সমান কি হবে? আই এর জন্য ডেল আই সমান ডেল্টা আই প্লাস আই ডট ডেল টি। আই দিয়ে যদি এটার সঙ্গে আই যুক্ত করলে আমরা এই সমীকরণটা পাবো। বা ডেল ইন্টিগ্রেশন আই তো হচ্ছে এল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি প্লাস এই আই এর মানটা বসাই দিলাম, আর আই ডট ডেল টি, যেহেতু আই ডট এই একই, এটাকে ইন্টিগ্রেশন করা হইলো। ইন্টিগ্রেশন করলে এল ডেল টি টি1 টু টি2 পাওয়া যাবে। এখন 3 নং সমীকরণ 2 নং এ ব্যবহার করে পাই ডেল এ সমান ডেল্টা এই ইন্টিগ্রেশন L1 টু L2 LDT প্লাস এই টার্মটা প্লাস হচ্ছে এইচটা, মানে আগের সমীকরণে আমরা এটা বসাই দিলাম, ডেল এর মান জায়গায় মানটা এই মানটা বসাই দিলাম। এখন প্রথম সমাকলন নির্ণয় করতে হবে, এই যেটা প্রথমটা। হ্যামিল্টনের নীতি অনুসরণ করে স্পষ্টভাবে বলা যায় যে ডেল টি1 টু টি2 LDT শূন্য হতে পারে না, এটা শূন্য হতে পারে না। হ্যামিল্টনের নীতি অনুসরণ করে প্রান্তিক বিন্দুতে ডেল কিউআই ইকুয়াল টু 0, এটা আমরা আগে দেখেছি। কিন্তু এই পরিবর্তন পথের প্রান্তিক বিন্দুতে ডেল্টা কিউআই ইকুয়াল টু 0 হবে, ডেল কিউআই 0 হবে এবং ডেল কিউআই ইকুয়াল টু 0 নয়। এইটা 0 নয়, কিন্তু এইটা 0। সুতরাং সমাকলনটি শূন্য হতে পারে না। এখন কণিকা ডেল্টা পরিবর্তনের প্রকৃতি অনুসারে সমাকলনটি এখন এইভাবে লেখা যায় ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এল ডিটি। এলটা হচ্ছে আমরা জানি এল হচ্ছে কার কার অপেক্ষক? কিউআই, কিউ ডট এবং টি। এই এলটা হচ্ছে কিউআই, কিউ ডট এবং টি এর অপেক্ষক। কাজে এটাকে 3 ভাবে ভাঙানো যাবে। এলটাকে ডেল এল বাই ডেল কিউআই, এই ডেলটা যদি এল এর সঙ্গে নিয়ে নেওয়া হয়, এই ডেল্টাকে আমরা এই এল এর সঙ্গে নিয়ে নিলে পাবো ডেল এল বাই ডেল কিউআই ডেল্টা কিউআই প্লাস ডেল এল বাই ডেল কিউআই ডট ডিটি প্লাস এখানে কিন্তু আরেকটা টার্ম আছে ডেল টি বাই ডেল এল বাই ডেল টি, কিন্তু ডেল টি যেটা সেটা যেহেতু 0, প্রান্ত ডেল টি ইকুয়াল টু 0, কাজে লাস্টের টার্মটা কিন্তু নাই। এখানে কিন্তু 3টা টার্ম, লাস্টের টার্মটা 0 বলে এখানে লেখা হয়নি। এখন এখানে এই যে ডেল এল বাই ডেল কিউ আই, এইটা সমান আমরা ল্যাগ্রাঞ্জ সমীকরণ থেকে পেয়েছিলাম ডেল এল বাই ডেল কিউ আই সমান হচ্ছে ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ আই ডট। এই জিনিসটা এখানে বসাবো। বসানোর পরে এই যে সমীকরণটা পাওয়া গেল, দেখো ইউভি মেথড, কিন্তু এটা ডি ডিটি অফ ইউ
ভি প্লাস ইউ ডি ডিটি অফ ভি। কাজেই ডি ডিটি এটা কি হবে, ডেল ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু এল ডিটি ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু সামেশন আই ডি ডিটি অফ, এটা হচ্ছে ইউ আর এটা হলো ভি, ডেল এল বাই ডেল কিউ আই ডট ডেল কর্নিকা ডেল্টা কিউ আই। তাহলে এটা ইউ এটা ভি, এইটা হলো জাস্ট ব্যাক ক্যালকুলেশন, এটাই হলো ইউ ভি এখানে ডিটি। এখন দেখো ডেল্টা কিউ আই সমান আমরা লিখতে পারি ডেল্টা কিউ আই কর্নিকা ডেল্টা কিউ আই সমান ডেল কিউ আই মাইনাস কিউ আই ডট ডেল টি বসিয়ে পাই। এখন এই সমীকরণটা বসাবো, সমীকরণটা বসাবো কোথায়, যেখানে ডেল কিউ আই আছে সেখানে। তাহলে ডেল্টা সমান টি ওয়ান টু টি টু ডেল্টা টি ওয়ান টু টি টু এল ডিটি সমান টি ওয়ান টু টি টু, এই যে কিউ আই যেখানে ছিল ডেল কিউ আই সেই জায়গায় মানটা বসাই দিব, ডেল এল বাই ডেল কিউ আই ডট বসানোর পর পাবো ডেল কিউ আই মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই ডট ডেল টি ডিটি। এখন এখানে দেখো তাহলে ডেল এল বাই এখানে এখন কি থাকে, ডেল এল বাই ডেল কিউ আই ডট ডেল্টা কিউ আই, যেহেতু প্রান্তিক বিন্দুতে ডেল্টা কিউ আই 0, কাজেই এই টার্মটা এটা ডেল এল বাই ডেল কিউ আই ডট ডেল কিউ আই মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই ডট ডেল টি, এই টার্মটা হবে 0। এখান থেকে এখানে কিভাবে আসলো, এখান থেকে এখানে আসলো হচ্ছে এই ডিটি থাকবে না, কাটা চলে যাবে, ডি অফ এই টার্মটা হবে। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে শুধু এই যে ব্র্যাকেটের অংশ সেটা থাকবে, এর লিমিট হবে টি1 থেকে টি2 পর্যন্ত। এখন প্রান্তিক বিন্দুতে ডেল কিউআই যেহেতু 0, কাজে এই ফার্স্ট টার্মটা আমাদের 0 হবে। 0 হলে থাকবে শুধু ডেল্টা টি1 টু টি2 এল ডিটি মাইনাস সামেশন আই ডেল এল বাই ডেল কিউআই ডট ডেল টি টি1 টু টি2 ইকুয়াল টু, তাহলে এই যে আমরা এখন এটাকে লিখতে পারবো ডেল এল বাই ডেল কিউআই ডট ডেল টি মাইনাস সামেশন আই পিআই কিউআই ডট ডেল টি টি1 টু টি2, এই টার্মটাকে আমরা লিখবো পিআই কিউআই ডট। এখন এই সমীকরণটা আমরা যে প্রথমে ডেল এ সেই সমীকরণে বসাবো, বসালে পাবো মাইনাস সামেশন আই পিআই কিউআই ডট ডেল টি, প্রথম টার্মটা যেটা এল ডিটি সেটা, এটা দ্বিতীয় টার্ম এল ডিটি তৃতীয় টার্ম। এখন এইটা হচ্ছে যদি আমরা এটা প্লাস এটা করি এইচ প্লাস এল মানে টোটালটা এইচ প্লাস এল নিয়ে আসলাম মাইনাস এটা নিয়ে আসলাম ইন্টিগ্রেশন টি1 টু টি2, তার মানে এইচ প্লাস এল সমান কি, এইচ প্লাস এল সমান কিন্তু সামেশন আই পিআই কিউআই ডট, এটা আমরা জানি কারণ হ্যামিল্টনিয়ান এইচ সমান কি এইটা মাইনাস এইটা, কাজে এইচ প্লাস এল সমান কিন্তু এটা হবে, তাহলে এটা হবে 0, এইচ সমান সামেশন পিআই কিউআই ডট মাইনাস এল, কাজেই ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এই এ সামেশন আই পিআই কিউআই ডট ইকুয়াল টু 0। এটাই ন্যূনতম ক্রিয়া নীতি প্রমাণ। কাজেই ন্যূনতম ক্রিয়া নীতি এটাও খুব কমন একটা কোশ্চেন, এটাও আসে, অবশ্যই তোমরা এটা পড়বে। এরপর ন্যূনতম ক্রিয়া নীতি থেকে ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি হলো অপটিক্সে তোমরা পড়েছো যে যখন আলোকরশ্মি কি প্রতিফলন বা প্রতিফলনের পর সবসময় কি ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, এন্ড ফার্মাটের নীতিটা কিভাবে ন্যূনতম ক্রিয়া নীতি থেকে আসে সেটাই আমরা দেখব। যদি স্থানাঙ্ক রূপান্তর সমীকরণে সময়ের স্পষ্ট উল্লেখ না থাকে তাহলে সামেশন আই পিআই কিউআই ডট ইকুয়াল টু 2t হয়। রূপান্তর সমীকরণে যদি সময়ের স্পষ্ট উল্লেখ না থাকে তাহলে সামেশন আই পিআই কিউআই ডট সমান 2t লিখতে পারি। এরূপ ক্ষেত্রে ন্যূনতম ক্রিয়া নীতি হবে ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 এই এল সমান হয়ে যাবে 2t ডিটি ইকুয়াল টু 0, বা এখানে টি ডিটি ইকুয়াল টু 0 লিখতে পারি। আবার যদি সিস্টেমের উপর কোনো বহিস্থ বল ক্রিয়া না করে তাহলে গতিশীল শক্তি সংরক্ষিত টি সংরক্ষিত হবে। অতএব 1 নং সমীকরণ থেকে লেখা যায় যেহেতু টি সংরক্ষিত কাজে ডেল ইন্টিগ্রেশন টি1 টু টি2 ডিটি ইকুয়াল টু 0।
যদি সিস্টেমের উপর বহিস্থ বল না করলে গতিশক্তি সংরক্ষিত হবে, কাজেই টিটা কি ধ্রুবক হবে। এখন ডেল এটাকে ইন্টিগ্রেশন করলে ডেল টি2 মাইনাস টি1 ইকুয়াল টু 0। এই সমীকরণ হতে জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি পাওয়া যায়, যা হলো ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি অনুসারে আলোক শক্তি এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে গমনের জন্য এমন পথ অনুসরণ করে যেন ভ্রমণকাল ন্যূনতম হয়। উপরে এই 2 নং সমীকরণ থেকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে শক্তি সংরক্ষিত হবে এমন শর্তাধীনে সিস্টেমে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করবে যেন ভ্রমণকাল ন্যূনতম হয়। যদি শক্তি সংরক্ষিত থাকে তাহলে সিস্টেমে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করবে এবং ভ্রমণকাল হবে ন্যূনতম। এটাই হচ্ছে ফার্মাটের নীতি। এরপরে হ্যামিল্টনের পরিবর্তন নীতি থেকে হ্যামিল্টনের গতি সমীকরণ সমূহ বা এটা এই গতি সমীকরণগুলোকে আমরা যেটা হ্যামিল্টনের গতি সমীকরণ বলতেছি, এগুলোকে ক্যানোনিক্যাল ইকুয়েশন বা আইনানুগ সমীকরণও বলা হয়। হ্যামিল্টনের পরিবর্তন নীতির সংজ্ঞা অনুসারে আমরা জানি I সমান ইন্টিগ্রেশন T1 টু T2 L dt এবং ডেল I সমান হলো 0। এখানে L সমান T মাইনাস V হলো ল্যাগ্রাঞ্জিয়ান, যা হবে সর্বোচ্চ বা সর্বনিম্ন। হ্যামিল্টনের পরিবর্তন নীতি হলো এটা, অর্থাৎ ডেল I সমান হচ্ছে ডেল ইন্টিগ্রেশন T1 টু T2 L dt ইকুয়াল টু 0। আবার আমরা জানি H সমান সামেশন I PI QI ডট মাইনাস L, অতএব L সমান সামেশন I PI QI মাইনাস H, PI QI ডট হবে এখানে। একে 1 এই 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে পাওয়া যাবে কি ডেল T1 টু T2 সামেশন I PI QI ডট মাইনাস H QI PI T dt ইকুয়াল টু 0। এই একে রূপান্তরিত হ্যামিল্টনের নীতি বলে। এই যে সমীকরণটা হলো, আমরা যে H এর মান বসানোর পর H থেকে L পেলাম, L বসানোর পর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে রূপান্তরিত হ্যামিল্টনের নীতি। এখন T1 T2 তে প্রত্যেকটি পদকে আলফা প্যারামিটার দ্বারা সূচিত করি এবং আমরা লিখি এই ডেল সমান লিখব ডি আলফা ডেল বাই ডেল আলফা। এই ডেল্টাটাকে আমরা এইভাবে লিখব। অতএব আলফা প্যারামিটারে রূপান্তরিত হ্যামিল্টনের নীতি 2 কে লেখা যায় ডেল আই সমান ডি আলফা ডেল আই বাই ডেল আলফা। ডি আলফা ডেল বাই ডেল আলফা T1 টু T2 মানটা আই এর মানটা বসাই দিলাম এখানে, dt ইকুয়াল টু 0, বা ডি আলফা বাইরে এই ডেল বাই ডেল আলফাটা ভিতরে নিয়ে নিব, ডেল পি আই বাই ডেল আলফা কিউআই ডট প্লাস পি আই ডেল কিউ আই ডট বাই ডেল আলফা মাইনাস এই যে এটাকে এইচটাকে ভাঙাবো, ডেল এইচ বাই ডেল কিউআই বাই ডেল আলফা মাইনাস ডেল এইচ বাই ডেল পি আই বাই ডেল আলফা মাইনাস ডেল এইচ বাই ডেল টি বাই ডেল আলফা dt ইকুয়াল টু 0। যেহেতু এটা 3টা অপেক্ষকের সমীকরণ, এটাকে এখানে হলো ইউভি মেথড পিআই কিউআই ডট, দেখো এখানে ইউভি মেথড, আর এটা তো আমরা যদি ডেল এইচ লিখি ডিএইচ লিখি তাহলে এটাকে 3টা টার্মে ভাঙানো যায়, ডেল এইচ বাই ডেল কিউআই প্লাস ডেল এইচ বাই ডেল পিআই আর ডেল আলফা তো নিচেই আছে, কাজেই ডেল পিআই নিচে ডেল আলফা ডেল এইচ বাই ডেল টি বাই ডেল আলফা। এই সমীকরণটা কিন্তু এই পাশটা ইউভি মেথড হয়েছে আর এই পাশে হলো ডিএইচ ভাঙালে আমরা 3টা পাবো, যেহেতু কিউআই পিআই টি এবং টি এর অপেক্ষক, কাজে 3টা পাওয়া যাবে। আর এই ডেল আলফার নিচে আছে, এটা এখানে চলে আসলো, dt ইকুয়াল টু 0। যেহেতু প্রত্যেকটি পথের জন্য সময়ের কোনো পরিবর্তন হবে না, কাজে ডেল টি বাই ডেল আলফা 0, তার মানে এই যে লাস্টের টার্মটা 0 হবে। তাহলে ডি আলফা T1 টু T2 এই লাস্টের টার্মটা 0 হয়ে বাকি সমীকরণটা থাকবে, বাকি দুইটা থাকবে। এখন ইন্টিগ্রেশন T1 টু T2 PI ডেল QI ডট বাই ডেল আলফা dt, এটাকে একটু ভাঙাবো। PI যদি থাকে তাহলে d বাই dt, এই QI ডটটা থেকে d বাই dt বাইরে নিয়ে আসলাম, থাকে ডেল QI বাই ডেল আলফা dt। ডটের জন্য d বাই dt বাইরে নিয়ে আসলে থাকবে ডেল কিউআই বাই ডেল আলফা dt। এখন পিআই ইন্টিগ্রেশন, পিআইটা যেহেতু বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে
এটাকে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ব্যবহার করলে। তাহলে এটা ইউ ইন্টিগ্রেশন ভি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স বাই ডিটি ইন্টিগ্রেশন, এটার ভিতরে ইন্টিগ্রেশন ডি বাই ডিটি অফ ভি ডিটি। এটা ডিইউ বাই, এই ফর্মুলা তোমরা আগেও ব্যবহার করেছো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ব্যবহার করে। তাহলে এখানে পি আই, এখানে ডেল কিউ আই বাই ডেল আলফা ইন্টিগ্রেশন করার পর থাকবে ডিটি, ডিটি কাটা যাবে, শুধু থাকবে ডি অফ ডেল কিউ, কাজেই শুধু থাকবে এটা মাইনাস, এখানে আগে ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে পরে বাইরে ইন্টিগ্রেশন। ভিতরে ইন্টিগ্রেশন করলে দেখো ডিটি ডিটি কাটা যায়, ডিটি ডিটি কাটা যায়, শুধু থাকে ডি অফ ডেল কিউ আই। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে শুধু থাকবে ডেল কিউ আই বাই ডেল আলফা, আর ডিপিআই বাই ডিটি হচ্ছে পিআই ডট। যেহেতু প্রান্ত বিন্দুতে টি1 ও টি2 এ ডেল কিউ আই বাই ডেল আলফা শূন্য, কাজে ডান পাশের প্রথম পদটা শূন্য হবে, কাজে শুধু দ্বিতীয় পদটা থাকবে, এই ইন্টিগ্রেশন করলে শুধু দ্বিতীয় পদটা থাকবে। এখন 3 নঙ্গে ব্যবহার করলে, কাজে এই যে প্রথম টার্মে এখানে আমরা ব্যবহার করব, এটা ব্যবহার করার পর পাবো এটা মাইনাস পিআই ডট ডেল কিউআই বাই ডেল আলফা, ডেল পিআই বাই ডেল আলফা ডেল কিউআই ডট, আর পরের টার্মগুলো একই থাকবে। এখানে ডেল কিউআই বাই ডেল আলফা ডি আলফা সমান ডেল কিউআই, এটা আমরা ধরে নিয়েছিলাম, এবং ডেল পিআই বাই ডেল আলফা ডি আলফা সমান ডেল পিআই ব্যবহার করে পাই। ব্যবহার করার পরে দেখো এটা, এই টার্মটা হচ্ছে ডেল পিআই বাই ডেল আলফা ডি আলফা, এই ডি আলফা যদি ভিতরে নিয়ে নেই এটা হবে ডেল পিআই, আর ডেল কিউআই বা ডেল আলফা ডি আলফা ডেল কিউআই, এই ডেল আলফা ভিতরে চলে গেলে এটা, আর এই ডেল আলফা এখানে কাটা চলে যাবে, থাকবে শুধু কিউআই ডট ডেল্টা পিআই আর পিআই ডট ডেল্টা কিউআই ডিটি ইকুয়াল টু 0। বা এখন এখানে ডেল্টা পিআই যদি কমন নেই, থাকে কিউআই ডট মাইনাস ডেল এইচ বাই ডেল পিআই, ডেল্টা পিআই মাইনাস পিআই ডট প্লাস ডেল এইচ বাই ডেল কিউআই, ডেল্টা কিউআই ডিটি ইকুয়াল টু 0। এখন ডেল্টা কিউআই এর সহগগুলো আলাদাভাবে শূন্য হবে। শূন্য হলে আমরা এই যে এটা সমান শূন্য, এখান থেকে পাওয়া যাবে কিউআই ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পিআই, আর এই টার্মটা 0, এখান থেকে পাওয়া যায় পিআই ডট ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল কিউআই। এখন আমরা জানি যে এই সমীকরণগুলাই হচ্ছে এই যে সমীকরণ 4, মানে এই যে ফাইনালি যে সমীকরণটা পেলাম, এদেরকেই হ্যামিল্টনের গতি সমীকরণ বলা হয়। এখন তোমরা এগুলা অবশ্যই যা আমি পড়ালাম আজকে পড়বে, আজকে এই পর্যন্তই। আজকে আমি এই হ্যামিল্টনের গতি সমীকরণ অধ্যায় শেষ করলাম, পরের দিন আমরা আইনানুগ সমীকরণ বা ক্যানোনিক্যাল ইকুয়েশন গুলো পড়ব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ